এডুকেশন গ্রাউন্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই 2024 নতুন বছরে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা 2023-এ যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনাগুলি নিয়ে আলোচনা করব। তবে দেখো প্রথমে কি রয়েছে। চন্দ্রযান 3 ইসরোর দ্বারা সম্পাদিত একটি মিশন। চন্দ্রযান 3 শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের জন্য একটা কি মহাকাশ গবেষণার রাস্তা খুলে দিয়েছে। ভারত পৃথিবীর প্রথম দেশ হিসাবে 14 জুলাই 2023-এ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে চন্দ্রযান 3কে উৎক্ষেপণ করেছে এবং চাঁদের দক্ষিণ মেরুতে 23শে অগাস্ট 2023-এ অবতরণ করিয়েছে। আর এটি হলো ভারতের তৃতীয় চন্দ্রযান মিশন। এরপরেই রয়েছে আদিত্য-L1 মিশন। আদিত্য-L1 মিশন কেন লঞ্চ করা হয়েছে? সূর্যের বিভিন্ন বিষয়কে অধ্যয়ন করার জন্য। এই যে আদিত্য-L1 মিশনটা কে লঞ্চ করেছে? ইসরো। তাই দেখো, চাঁদের পর সূর্য বিজয়ের লক্ষ্যে ইসরো শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে আদিত্য-L1কে। আর এটি হলো ভারতের প্রথম সৌর মিশন। এর গন্তব্যস্থল কোথায় ছিল? L1 পয়েন্ট। এবং কি এই মিশনের উদ্দেশ্য কী ছিল? এই মিশনের উদ্দেশ্য ছিল কি সূর্যকে খালি অধ্যয়ন করা এবং কি আরও বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে সূর্যের গতিবিধি বা সূর্য গ্রহণ বা সৌর যে মণ্ডল রয়েছে সেখানে যে বিভিন্ন ঝড় বৃষ্টি হয় তা নিয়ে বিভিন্ন ধারণা অনুধাবনের জন্য এই মিশন লঞ্চ করা হয়েছে। যারা এই আদিত্য-L1 মিশন সম্পর্কে ডিটেলস জানতে চাও, এর ডিটেলস ভিডিও করা রয়েছে আমাদের যা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আমরা আলোচনা করব G20 শীর্ষ সম্মেলন নিয়ে। ভারত G20 শীর্ষ সম্মেলন আলোচনা করে সারা বিশ্বে নজর কেড়েছে। 9 থেকে 10 সেপ্টেম্বর ভারত G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। চীন বাদে G20 সদস্য সমস্ত দেশের নেতারাই এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই সম্মেলন উপলক্ষে দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপ নামে একটি কনভেনশন সেন্টারের তৈরি করা হয় এবং দিল্লি শহরকে নতুনভাবে সাজানো হয়েছিল। এবার আমরা আলোচনা করব অর্থনীতি। অর্থনীতি হলো একটি দেশের বিশাল পিলার। অর্থনীতি যদি একটা দেশে চাঙ্গা থাকে তবে এই দেশ তত্ত্বরিয়ে এগিয়ে চলে। আজ 2023 বছরে ভারত বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংক যে ইকোনমিক আপডেট দিয়েছে তাতে ভারতীয় অর্থনীতি 2022-2023-এ 7.2% হারে বেড়েছিল। G20 দেশগুলির মধ্যে বৃদ্ধির হারে ভারতের স্থান ছিল দ্বিতীয়। 2023-2024 সালে ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে 6.3%। পরিষেবা ক্ষেত্রে তা বাড়বে 7.4% এবং ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়বে 8.9%। মুডি একটা সংস্থা যা বিভিন্ন ইকোনমিক সংক্রান্ত রিপোর্ট প্রদান করে, তার মত অনুযায়ী দেশের ভেতরে প্রবল চাহিদার কারণে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে 6.7%। বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারতের ভাগিদারি আরও বাড়বে। এবার আমরা আলোচনা করব নতুন সংসদ ভবন সম্পর্কে। রিসেন্টলি বেশি দিন হয়নি নতুন পার্লামেন্ট সঠিকভাবে সজ্জিত হয়েছে, সেই পার্লামেন্টের দিয়েই আমরা এখন আলোচনা করব। নতুন সংসদ ভবন ভারতের সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে। নতুন দিল্লিতে নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে। 28শে মে 2023 ভবনটির দ্বার উদ্বোধন হয়েছে এবং ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রথম সেঙ্গল তথা একটা রাজদণ্ড স্থাপন করেছিলেন। এই সংসদের 2 কক্ষে 1272টি আসন সম্বলিত নবনির্মিত ভবন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে। এবার আমরা গুরুত্বপূর্ণ একটি হট টপিক মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলবো। 128তম সংবিধান সংশোধনী বিলে এবছর পাশ করা হয়েছে। এই বিলটিতে লোকসভা ও সমস্ত রাজ্যের বিধানসভা মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে 1/3 অংশ আসন থাকছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য। এই মহিলা সংরক্ষণ বিল ওমেন এম্পাওয়ারমেন্টকে আরও উন্নীত করে। এই জন্য এই বিল ভারতবাসীর পক্ষে যে কোনো ভারতবাসীর পক্ষে গর্বের বিষয়। তারপরে দেখো আরেকটি সংবিধানের সংক্রান্ত একটি টপিক রয়েছে। এখানে কি দেওয়া রয়েছে? ভারতীয় দণ্ডবিধিতে বদল হয়ে ন্যায় সংহিতা সহ 3 বিল নতুন করে পাশ হয়েছে। নতুন করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল, সেই 3 বিলগুলির নাম ভারতীয় ন্যায় সংহিতা বিল, ভারতীয় সাক্ষ্য বিল পাশ হয়েছে, যা পেশ করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা। ভারতীয় দণ্ডবিধি সহ ব্রিটিশ জামানার 3টি বিধির পরিবর্তে এই 3টি বিল কী করা হচ্ছে? আনা হয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো। এবার আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম বিষয় হলো কি, যেটা হট টপিকে এসেছিল, জনসংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে গেল ভারত। এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী চীনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। রিপোর্টে বলা হয়েছে কি,
বর্তমানে ভারতের জনসংখ্যা ছিল কত? 142.86 কোটি, এবং যেখানে চীনের জনসংখ্যা 142.57 কোটি। এবার অস্কার। অস্কার মানে কোথাও কোন অনুসারে দেয়? ফিল্ম অথবা মিউজিকের উপর দেওয়া হয়, এবং অস্কার পেয়ে ভারতের সিনেমা কি গৌরব অর্জন করেছে। বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র RRR এর বিখ্যাত গান সবাই শুনেছ, নাটু নাটু, অস্কার ফর বেস্ট অরিজিনাল সঙের বিভাগে অ্যাওয়ার্ড জিতেছে, যা পরিচালনা করেছিলেন চন্দ্র বোস আর MM কেরেভানি। তারপর আরেকটি রয়েছে শর্ট ফিল্ম, কার্তিকা গনসালভে পরিচালিত এলিফ্যান্ট হুইসপার মুভিও কি অস্কারের বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মে ভূষিত হয়েছে। এখন আমরা আলোচনা করব গ্র্যামি এবং কি অ্যামি অ্যাওয়ার্ডের ব্যাপারে, যা 2023 বিভিন্ন মিউজিক এর উপর কি দেওয়া হয়। ভারতীয় মিউজিক কম্পোজার রিকি কেস তৃতীয়বারের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অডিও অ্যালবাম ক্যাটাগরি অ্যাওয়ার্ডে ডিভাইন অফ টাইট অ্যালবামের জন্য। পরীক্ষায় জিজ্ঞেস করতে কোন অ্যালবামের জন্য, তখন হবে কি ডিভাইন টাইট। ভীর দাস এবং একতা কাপুর ইন্টারন্যাশনাল অ্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হলো আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টে অবদানের জন্য। এবার আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো কি খেলা থেকে রয়েছে এশিয়ান গেমস 2023। এশিয়ান গেমস ভারত এবার নজর কাড়া সাফল্য লাভ করেছে। ইন্ডিয়া 160টি পদক পেয়ে 4 নম্বর স্থান হাসিল করেছে। তাহলে দেখো, এই সম্পর্কে আমাদের পরীক্ষার প্রসপেক্টে কী দরকার জানা, সেই নিয়েই আমরা আলোচনা করব। হেল্থ মানে কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হংজৌ চীনের চায়নাতে অনুষ্ঠিত হয়েছে। চায়না এই যে এশিয়ান গেমস হয়েছে, এখানে সর্বোচ্চ পদক লাভ করেছে তা হলো কি 383। তার মধ্যে 201টা ছিল গোল্ড, 111টা সিলভার এবং 71টা ব্রোঞ্জ। জাপান কতগুলি পদক লাভ করেছে? 188, তারা সেকেন্ড পজিশনে রয়েছে, এবং 52টি গোল্ড, 67টি সিলভার এবং 69টি ব্রোঞ্জ করেছে। রিপাবলিক অফ কোরিয়া তৃতীয় স্থান অধিকার করেছে, তাদের টোটাল পদক সংখ্যা 190, যার মধ্যে রয়েছে 42টি গোল্ড, 59টি সিলভার আর 89টি ব্রোঞ্জ। ইন্ডিয়া এবার ভারত টোটাল কতগুলি পদক পেয়েছে? 160। ভারতের র্যাঙ্ক কত? 4। ভারত কতগুলি গোল্ড পেয়েছে? 28, সিলভার কত? 38, আর ব্রোঞ্জ পেয়েছে কত? 41। এবার পরীক্ষায় যে আমাদের জিজ্ঞেস করতে পারে যে এই যে এশিয়ান গেমস হলো, এই এশিয়ান গেমসের ফ্ল্যাগ বেয়ার কারা ছিল, বা ওপেনিং সেমিতে কারা ফ্ল্যাগ বহন করেছিল। এর জন্য যারা ফ্ল্যাগ বহন করেছে তারা হলেন কে? হরমনপ্রীত সিং ও লভলিনা বর্গীয়। ক্লোজিং সেরিমনিতে কে পতাকা বইয়েছিলেন? PR সিজেস। এশিয়ান গেমস 2023 এর স্লোগান কী ছিল? এর স্লোগান ছিল হার্ট টু হার্ট এ ফিউচার। এবার আমাদের সবচেয়ে আলোচিত টপিক ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। ODI যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল তা নিয়ে আলোচনা করব। সবাই জানো এই যে 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ায়। এতে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া এবং পরাজিত হয়েছিল ইন্ডিয়া। অস্ট্রেলিয়া তো এত পর্যন্ত 6বার কি এই ট্রফি অর্জন করেছে। এবার কিছু ডোমেস্টিক টুর্নামেন্ট সম্পর্কে আমরা জেনে নিই, কারণ কি এগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্র উইন হয়েছে, এবং কি আমাদের যে বেঙ্গল টিম রয়েছে সে কি পরাজিত হয়েছে সেই টিম। আর দেওধর ট্রফিতে সাউথ জোন উইন হয়েছে আর পরাজিত হয়েছে কে? ইস্ট জোন। তাহলে নেক্সটে দেখো ফুটবল 2023 ফুটবলের ক্ষেত্রেও ভারতের বিশাল সাফল্য এসেছে। টাইনেশন যে সিরিজ হয়েছিল সেখানে ইন্ডিয়া জিতেছিল। ইন্টারকন্টিনেন্টাল কাপ সেখানে ইন্ডিয়া কি জিতেছিল? কাকে হারিয়ে? লেবাননকে হারিয়ে। সন্তোষ ট্রফিতে কে জিতেছিল? কর্ণাটক। কার বিরুদ্ধে? মেঘালয়ের বিরুদ্ধে। এটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব ওমেন ফুটবল ওয়ার্ল্ড কাপ 2023। যে ওমেন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ওমেন ফুটবল ওয়ার্ল্ড কাপ 2023 এর হোস্ট কে? অ্যান্সার হবে সিডনি। কে জয়লাভ করেছিল? স্পেন, এবং পরাজিত হয়েছিল ইংল্যান্ড। চেস ওয়ার্ল্ড কাপ 2023 আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে যে উইনার হয়েছে সে ম্যাগনাস কার্লসন, আর যে পরাজিত হয়েছে সে তার জন্য আমাদের গুরুত্বপূর্ণ, কারণ রমেশ বাবু যে প্রজ্ঞানন্দ তিনি পরাজিত হয়েছিলেন, রানার্স আপ হয়েছিলেন। তারপর দেখো নেক্সটে কী রয়েছে? ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কি নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতেছিলেন, এবং কি হেল্ড হয়েছিল কোথায়? বুডাপেস্ট। নীরাজ চোপড়া কিসের সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত। তোমরা সেটা জানো। এখন আমরা আলোচনা করব খেলার অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হকি ওয়ার্ল্ড কাপ 2023। তাহলে হকি ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হয়েছিল ভারতে, এই জন্য আরও গুরুত্বপূর্ণ। কিন্তু এই খেলায় ভারত জয়লাভ করতে পারেনি। এতে চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম, এবং রানার আপ হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি, এবং রানার আপ হয়েছিল বেলজিয়াম। 2023 রাগবি ওয়ার্ল্ড কাপ
কোথায় আয়োজন হয়েছিল? সেটা আয়োজন হয়েছিল কোথায়? ফ্রান্সে। এবং চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা এবং রানার আপ হয়েছিল নিউজিল্যান্ড। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম, এটি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম কোথায় এবার হোস্ট হয়েছিল? মধ্যপ্রদেশে। এর ম্যাসকট কী ছিল? উজ্জ্বলা, মানে কি একটা স্প্যারো পাখি। হাইয়েস্ট মেডেল কোন রাজ্য জিতেছিল? মহারাষ্ট্র। যার টোটাল মেডেল সংখ্যা ছিল 161, যার মধ্যে 56টি গোল্ড, 55টি রূপো এবং 50টি ব্রোঞ্জ। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? তার অ্যান্সার হবে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে। ISBA ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্ট অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড গেম, এখানে এই বছর ক্রিকেটকে কী করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য ক্রিকেটটা ইম্পর্টেন্ট। এই যে IBSA ওয়ার্ল্ড গেম, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল। এবং এতে যে ক্রিকেট হয়েছিল, ক্রিকেটে জয়লাভ করেছিল ইন্ডিয়া এবং পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া। এবার আমরা আলোচনা করব ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই যে স্বস্তিক সাইরাস এবং কি চিরাগ শেট্টি ইতিহাস স্থাপন করেছে ভারতীয় হিসাবে যৌথভাবে নম্বর 1 র্যাঙ্ক করে। এবার কুস্তিগিরদের কী করেছিল? তারা আন্দোলন করেছিল। কিসের জন্য? আমরা জেনে নিই। রাস্তায় আন্দোলনে পদকজয়ী কুস্তিগিররা বিজেপি সাংসদ এবং জাতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান বিদ্রভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগ আনেন। এতে বিভিন্ন শ্রেষ্ঠ যে কুস্তিগিররা ছিলেন, যেমন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকরা, তারা কি করেছিল? তারা এখানে আন্দোলন করেছিল বিদ্রভূষণ শরণ সিংকে অপসারণের দাবিতে। কারণ কি বলা হয়েছে, তার বিরুদ্ধে কি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কী হয়েছিল? অভিযোগ উঠেছিল। তারপরে দেখো, WFI এর নতুন সভাপতি নির্বাচন করেছেন এবং তাকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। 20 ডিসেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে নির্বাচনে জয়ী হয়েছেন বিদ্রভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এর জন্য কি করেছিল? বিভিন্ন যে কুস্তিগির ছিল তাদের পদকটাকেই সমর্পণ করে দিয়েছিল। আর এখন বর্তমানে কিন্তু কেউ সেই পদে নেই। এবার আমরা স্টেট অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে আলোচনা করব। বিভিন্ন রাজ্যে স্টেট অ্যাসেম্বলি হয়ে গেল, সেই স্টেট কোন রাজ্যে কোন পার্টি জয়লাভ করলো এবং তাদের চিফ মিনিস্টার কে নিয়োগ হলো তা নিয়ে আলোচনা করব। 16 ফেব্রুয়ারি 2023 ত্রিপুরাতে যে ভোট হয়েছিল স্টেট অ্যাসেম্বলি, সেখানে জয়লাভ করেছিল কে? ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিজিনিয়াস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা, মানে যৌথভাবে জয়লাভ করেছিল, জোট পার্টি ছিল। এবং সেখানকার চিফ মিনিস্টারকে মানিক সাহা। মেঘালয়কে একই রকমভাবে মেঘালয়কে জয়লাভ করেছিল মেঘালয়ান ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ওখানকার কি মানে দলীয় যে দল ছিল, রাজ্য দল, তার সেখানকার কন্ডাস সাংমা কে ছিলেন চিফ মিনিস্টার। নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এবং ভারতীয় জনতা পার্টি যৌথভাবে এখানে জয়লাভ করেছে। এখানকার সিএম ছিল কে? নেফিউ রিও। কর্ণাটকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি এসেছে এবার, এর চিফ মিনিস্টারকে সিদ্ধা রামায়া। মিজোরামে কোন পার্টি এসেছে? জোরাম পিপলস মুভমেন্ট, ঠিক আছে। আর এর চিফ মিনিস্টার কে ছিল? লাল ধুমা। ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি ফিরে এসেছে, এখানে কে? চিফ মিনিস্টার বিষ্ণুদেও সাই। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের। মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি, এর নতুন চিফ মিনিস্টার মোহন যাদব। রাজস্থানে ভারতীয় জনতা পার্টি, এরও এক নতুন চিফ মিনিস্টার এবার ভজনলাল শর্মা। তেলেঙ্গানায় এসেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি, এর চিফ মিনিস্টার হলো রেভানাথ রেড্ডি। এবার সবচেয়ে সংবাদে সুরকিতে থাকা যে টপিক, তা হলো ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা করব। বেঙ্গালুরুতে হওয়া এক বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে 28টি বিরোধী দল একসঙ্গে জোটবদ্ধ হয়ে আসে এবং কি এর সঙ্গে জোটবদ্ধ হয়ে কী করে? ইন্ডিয়ান নামে একটি অ্যালায়েন্স গঠন করে, যার ফুল ফর্ম হলো কি? ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই 28টি পার্টি একসঙ্গে মিলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যে সরকার রয়েছে তার বিরুদ্ধে কি লড়াইয়ের জন্য। এই মঞ্চে কংগ্রেস ছাড়াও তৃণমূল, আপ, ডিএমকে, সিপিআইএম, জেডিইউ, আরজেডি, এসপির মতো দলগুলিও কি সামিল ছিল। খবরের পাতায় বারে উঠে আসা টপিক হলো মণিপুরের হিংসা। জাতিগত হিংসায় জ্বলেছিল মণিপুর হাইকোর্টের এক নির্দেশকে কেন্দ্র করে ওখানে যে দুটি সম্প্রদায় ছিল, বিভিন্ন ওখানে আদিবাসী বা বিভিন্ন সম্প্রদায় রয়েছে, তার মধ্যে হলো যেমন কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে একটা হিংসার বতনবাদ সৃষ্টি হয়েছিল। চলমান এই হিংসায়
প্রায় 200 জনের মৃত্যু হয়েছিল, অসংখ্য মানুষ ঘরছাড়া ও নিখোঁজ হয়েছিল। এর ফলে বিরোধীরা মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে কী হয়েছিল, সরব হয়েছিল। তার পরবর্তীতে বিভিন্ন মিলিটারি ফোর্স নামিয়ে তারপরে কী করা হয়, এই বিদ্রোহকে দমন কন্ট্রোল করা হয়। 2000 টাকার নোট বাতিল করা হয়েছিল, এটা শিরোনামে ছিল। 19শে মে 2000 টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল আরবিআই। 1 অক্টোবর 2023 থেকে এই নোট দিয়ে আর লেনদেন করা যাবে না বলে এটা জানিয়েছিল কে, আরবিআই। কারণ কি, সমস্ত নোট বাতিল করার দায়িত্ব কার উপরে থাকে, আরবিআইয়ের উপরে থাকে। এবছরের 2023-এর অন্যতম দুঃখজনক ঘটনা কি, বালাসোর ট্রেন ট্র্যাজেডি। 2রা জুন ওড়িশার বালাসোর জেলায় 3টি ট্রেনের সংঘর্ষে প্রায় 296 জন মানুষের মৃত্যু হয়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সাথে একটি মালগাড়ির সংঘর্ষে এক্সপ্রেসের 22টি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়, যেখানে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কী করেছিল, আসছিল। সমস্ত কিছুই আমাদের তো ট্রেন অ্যাক্সিডেন্ট আর বিভিন্ন ধ্বংসাবশেষ, মানুষ সৃষ্ট ধ্বংসাবশেষ রয়েছে। তারই পরে সর্বোপরি যেখানে আমাদের হাত নেই সেখানে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এই বছরে প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়ে গিয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা কী ঘটনা ঘটেছে তা নিয়ে এখন আলোচনা করব। হিমাচল প্রদেশে 2023-এ জুলাই মাসে প্রবল বৃষ্টি, ঝড় এবং মেঘভাঙ্গা বৃষ্টি হয়। এর ফলে হঠাৎ করে কি বন্যা নেমে আসে। এর ফলে কি প্রচুর মানুষ মারা যায়। সরকার হিসেবে প্রায় 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরেই রয়েছে আমাদের অক্টোবরে সিকিমের হ্রদে মেঘভাঙ্গা বৃষ্টির ফলে চকিত বন্যায় প্রায় 70 জন মারা গিয়েছিল। প্রচণ্ড বন্যা সৃষ্টি হয়েছিল হঠাৎ করে। বিপর্যস্ত হয়েছে কি বিশাল এলাকা এবং তিস্তার জলে এমনকি মৃতদেহ কি বেশি এসেছিল কি জলপাইগুড়িতে, কি যেহেতু তিস্তা নেবার রয়েছে জলপাইগুড়িতে, সেখানে কি অনেক কি মৃতদেহ উদ্ধার হয়েছিল। প্রবল বৃষ্টির ফলে পুরোপুরি জলমগ্ন হয়েছে চেন্নাই ও ব্যাঙ্গালোর ডিসেম্বর মাসের বন্যায়, সেটাও কিন্তু মনে রাখা দরকার। ফলে পরিবেশ রক্ষার জন্য ভারতের প্রয়াস কতটা ফলপ্রসূ তা নিয়ে চিন্তা দেখা দিচ্ছে। পরিবেশকে এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য একটাই উপায় হলো কি, পরিবেশকে বাঁচানো। পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে, সতর্কতামূলক বিভিন্ন অবলম্বন করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, এমনকি বিভিন্ন দূষণের পরিমাণ যেভাবে কমাতে হয় সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। 12ই নভেম্বর গোটা দেশ যখন দীপাবলির আলোর রোশনায় মাতোয়ারা, তখন সবাই শুনেছ যে উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলায় চারধাম প্রজেক্ট হচ্ছিল রাস্তা নির্মাণের জন্য। সেই টানেলের মধ্যে প্রায় 31 জন শ্রমিক কি আটকে পড়েছিল। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ এবং কি উত্তরবঙ্গের অনেক শ্রমিক ছিলেন। টানা সেখানে 17 দিন ধরে সেই শ্রমিকরা কী করেছিল, আটকে গিয়েছিল। সেখানে বিভিন্ন পাইপের মাথা থেকে খাদ্যদ্রব্য সামগ্রী কি ওষুধ কি দেওয়া হচ্ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। কোন পদ্ধতির সাহায্যে এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। র্যাট হোল যে মাইনিং টেকনিক রয়েছে, সেই টেকনিকের সাহায্যে সমস্ত শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। এবার অ্যাওয়ার্ড অ্যান্ড অনার রিসিভ বাই মোদি। নরেন্দ্র মোদি বিভিন্ন দেশে গিয়েছেন নিজস্ব আমাদের দেশের সাথে বা ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করতে, আর অনেক দেশই তাকে কি সম্মানে ভূষিত করেছে। সেটা শুধু ভারতের জন্য, ভারতের ভাষী হিসাবে একটা গর্বেরও বিষয় যে এই রিসেন্টলি নরেন্দ্র মোদী যেসব অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলি কী কী। অর্ডার অফ দি ফিজি অ্যাওয়ার্ড তিনি কোথা থেকে পেয়েছেন, ফিজি থেকে পেয়েছেন। অর্ডার অফ দ্য লভু, এটা কোথা থেকে পেয়েছেন, পাপুয়া নিউ গিনি নামে একটি কান্ট্রি রয়েছে সেখান থেকে। ইজিপ্ট থেকে তিনি কি পেয়েছিলেন, অর্ডার অফ দ্য নীল অ্যাওয়ার্ড। ফ্রান্স থেকে পেয়েছেন লিজিয়ন অফ অনার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক। 2023-এ অনেক ঘটনাই ঘটে গিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ইনসিডেন্ট যা খবরের সুরকিতে ছিল, যা আমরা পাই কি মোবাইল ফোন খুলে ইউটিউবে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে কি দেখেছি, সেই সমস্ত ঘটনাগুলিকে নিয়েই আমরা আজকে আলোচনা করলাম। 2023 আমাদের চলে গিয়েছে, কারো ভালো কারো খারাপভাবে বিভিন্নভাবেই কেটেছে। আর আশা করব যে নেক্সট বছর আছে 2024 সবাই যেন ভালো কাটে। তাই এই জানিয়েই আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।